হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হাই মেডিকো। আজকে আমরা বেসিক্যালি কথা বলবো যে বেশিরভাগ যে 95% মানুষ ফেল করে এক্সামে। তো কী জন্য ফেল করে সেটা আমরা একবার রুট কজ দেখব। কারণ আমি নিজেও 4 বছর প্রায় কোচিং নেওয়ার পরে কিন্তু এমবিবিএসটা পেয়েছি। তো অনেকটা এক্সপিরিয়েন্স আছে, বা প্লাস যারা বন্ধু বান্ধব আছে তাদের আমরা ডিস্ট্র্যাক্ট হতে দেখেছি অনেক সময়তে। যারা বড় বড় স্বপ্ন দেখতো, মানে ডাক্তার হবো, নিউরোলজিস্ট হবো, কার্ডিওলজিস্ট হবো, কিন্তু শেষখানে সেই ফার্মাসিস্ট বা প্যারামেডিক্যাল একটা যে কোনো একটা কোর্স করছে আপাতত। তো কেন হচ্ছে এই ব্যাপারগুলো, সেগুলো নিয়ে আলোচনা হবে। তো এই ভিডিওতে শুধুমাত্র যে নিট সেটা নিয়ে কথা হবে না, যে কোনো কম্পিটিটিভ এক্সাম হোক, সে জেই হতে পারে, ইপিএসসি হতে পারে, ডাব্লিউবিসিএস, বা যে কোনো একটা কম্পিটিটিভ এক্সাম যেখানে আমরা একটা 1 বছর ধরে কিন্তু প্রিপারেশন নিই। তো সেই প্রিপারেশনের ফল কিন্তু সেই 3 ঘন্টা, কোনো পরীক্ষার ক্ষেত্রে 1 ঘন্টা, 2 ঘন্টা, এরকম অ্যাভারেজ থাকে। তো সেখানে কিন্তু ডিসাইড করা হয় যে আমরা 1 বছরে কতটা আহ, পরিশ্রম করেছি, বা তুমি যোগ্য কিনা সেটা কিন্তু সেই 3 ঘন্টাতেই বিচার করা হয়। 1 বছর প্রিপারেশন করে, বা অনেকে 4 বছর, 5 বছর, অনেকে লেগে যায় ম্যাক্সিমাম। তো ব্যাপারটা হচ্ছে যে কোনো কম্পিটিটিভ এক্সাম হোক, সেখানে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন হচ্ছে সেটা হচ্ছে হার্ড ওয়ার্ক আর কনসিস্টেন্সি। অবশ্যই ট্যালেন্ট লাগে, অনেকজনের ট্যালেন্ট থাকে যারা অল্প পড়াতেই পেয়ে যায়, কিন্তু অ্যাভারেজ যারা প্রিপারেশন নেয়, এক কথায় সবাই তো ট্যালেন্টেড হয় না। খুব জোর ধরো 5% আমি ধরলাম যারা খুব ট্যালেন্টেড হয়, কিন্তু ট্যালেন্টেডের মধ্যে যারা আছে তারা কিন্তু আবার সবাই সেই হার্ড ওয়ার্কটা বেশিটা করতে পারে না, পরিশ্রমটা বেশি করতে পারে না, ভাবছে যে এটা তো আমার হয়ে যাবে। এইভাবে কিন্তু চালিয়ে যেতে 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 কিন্তু তাদের সাকসেস রেটটা কিন্তু খুবই কম, যেটা সাধারণ স্টুডেন্টদের কিন্তু সাকসেস রেটটা বেশি। সেটা তুমি যদি স্টাডি করো, বা তোমার বন্ধু বান্ধব যার কি মানে খোঁজ নিতে পারো আর কি। তো যারা হার্ড ওয়ার্ক করে, যারা কনসিস্টেন্ট থাকে, তারাই কিন্তু অবশ্যই একটা লাইফে কিছু করে নিতে পারে। যেটা লক্ষ্য সেটা তো পাবে, প্লাস সেটা যদি নাও পাই বাই চান্স, তাহলে কিন্তু একটা ভালো পজিশনে তারা যেতে পারে। কারণ তাদের একটা মানে কঠিন পরিশ্রম করার অভিজ্ঞতা রয়েছে, এবং হাল না ছেড়ে দেওয়ার মতো একটা পরিস্থিতি রয়েছে। কিন্তু যারা ট্যালেন্টেড হয় তারা কিন্তু ধৈর্যশীল বেশি হয় না। মানে দুরকম পার্সন থাকে। একজন হচ্ছে ট্যালেন্টেড, ঠিক আছে, যে একটু পড়াতেই মানে তাড়াতাড়ি ক্যাপচার করে নিতে পারে, স্টোর করে রাখতে পারে। আর কিছু কিছু লোকজন আছে যারা তাড়াতাড়ি ক্যাপচার করতে পারে না, কিন্তু তারা সেই ধৈর্যশীলটা বেশি হয়। ঠিক আছে, তো ধৈর্যশীলটা সেই মানে সেখান থেকে আসে আর কি। তো আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি আমাদের বন্ধু বান্ধব হোক, বা আরও যারা ফ্রেন্ড সার্কেল হোক, বা যারা কলেজে এখন পড়ছে তাদের থ্রুতে হোক, যে কেন কার বেশি টাইম লাগে। আমার যেমন নিজের পক্ষ থেকে আমি যদি বলতে চাই যে কিছু ভুল ছিল অবশ্যই ডিসিশন নেওয়ার, সিস্টেমেটিকভাবে পড়াশোনা করারও কিছু দোষ ছিল। আর যেটা জেনারেল হয় 95% আমি তাদের ক্ষেত্রে রেখেছি, যারা মানে যাদের বাবা মা মানে ইচ্ছে আর কি যে ডাক্তার করব, ইঞ্জিনিয়ার করব, বা যে কোনো প্রথম থেকেই ঘাড়ে চাপিয়ে দেওয়ার একটা মানে টেন্ডেন্সি থাকে বেশিরভাগ ফ্যামিলির ক্ষেত্রে, এক কথায়। তো সেই ক্ষেত্রে কি হয়, যে দামি দামি ইনস্টিটিউটে তারা ভর্তি করে, বিভিন্ন রকম মক টেস্টে বলো, মানে তাবড় তাবড় যে কোচিং সেন্টারগুলো আছে, সেগুলো আমি নাম নিচ্ছি না। তো সেগুলোতে অ্যাডমিশন করিয়ে দেয়, এবং তাদের একটা যে একাডেমিক ফিস থাকে সেটাও অনেক অঙ্কের হয়। এখন তো নিটের 1.5 লাখ 2 লাখ ছাড়া কোনো কথা নেই আর কি একাডেমিক ফিসটা। আর হোস্টেল খরচের তো আমি আলাদা বললাম। যারা ধরো বাইরে স্টেটে যাচ্ছে, ওয়েস্ট বেঙ্গলের বাইরে, জানো যে সবচেয়ে ফেমাস রাজস্থানের মধ্যে রয়েছে একটা শহরে, কোটাতে। তো কোটাতে বেশিরভাগ জন যায়, যে ওখানে গেলে কিন্তু আমার সব হয়ে যাবে। মানে এক কথায় যারা ভাবে যে ভেলোর গেলে আমার সব কিছু মানে রোগটা ঠিক হয়ে যাবে, সেরকম টাইপের কোটা গেলে আমি নিট পেয়ে যাব, এরকম একটা টেন্ডেন্সি থাকে। কিন্তু তোমার বন্ধু বান্ধব হোক বা পড়োশি হোক, যারা কোটা নিয়েছে সবার কি হয়েছে সেটা একবার খোঁজ নিয়ে দেখবে তোমরা। ঠিক আছে, যে কোটা গেলে কি পাওয়া যায়, সেখানে কি কোনো মানে ট্যাবলেট ফ্যাবলেট পাওয়া যায় কিনা, যাতে প্রত্যেকদিন খাই আর সেই নিটের পড়াগুলো জমতে থাকে। তো সেরকম হয় কিনা খোঁজ নিবে, কারণ সাকসেস রেট খুবই কম কোটা গেলে। ঠিক আছে, খুব অল্প কয়েকজন যারা মানে এখানে থাকলেও পেতো, এরকম টাইপের ছেলেও কিন্তু ওখানে পায়। কিন্তু আবার ডিস্ট্রাক্টও প্রচুর হয়। ঠিক আছে, অনেকজন বেকারও হয়েছে প্রচুর, অনেকজনের প্রচুর ক্ষতি হয়েছে, আর অনেকজনের প্রচুর উপকার হয়েছে। তো সেটা কন্ট্রোভার্সিতে আমি যাচ্ছি না। তো এক একজনের কাছে এক এক রকম, সেটা কিভাবে তুমি সলভ করবে সেটাই এই ভিডিওটা পুরোপুরি দেখলে হয়তো তোমরা জেনে যাবে আমি কোন কোন বিষয়গুলো তুলে ধরবো সেগুলোর ভিত্তিতে। তো একটা প্রথমে ওরকম টেন্ডেন্সি থাকছে যে আমি একটা বড় ইনস্টিটিউটে ভর্তি হব, ভালো একটা মক টেস্ট দেবো,
ভালো জায়গায় থাকবো, খাবো, তাহলে আমার টেস্টটা হবে। তো অনেক ছেলে সেরকম ওই 2 লাখ টাকা ধরো একাডেমিক ফিস দিচ্ছে, তার সাথে সাথে সেই 10,000 পার মান্থ খাওয়া দাওয়া থাকা নিয়ে একটা কোনো পিজিতে থাকছে বা কোনো হোস্টেলে থাকছে, যেখানে তোমার 1 লাখ টাকা আমি অ্যাভারেজ, 1 থেকে 1.5 লাখ টাকা অ্যাভারেজ চলে যাচ্ছে ওর হোস্টেল খরচ বা আউট যে খরচগুলো আছে। তো সবে নিয়েছে 3.5 লাখ টাকা, কিন্তু পার ইয়ারলি অ্যাভারেজ বেশিরভাগ, সবাই করছে না, অ্যাভারেজ বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু এটা করছে। এবার আরেকটা পয়েন্ট হয়েছে যে যারা যারা নন মেডিকো আছে, যারা কোচিং নেয়নি, তো এখন অন্যান্য কোর্সে অ্যাডমিশন নিয়েছে, তারা ভাবছে যে এমনিটা অনেক সহজ, 1 বছর ভালোভাবে পরিশ্রম করলে হয়ে যাবে। তো যারা নিয়েছে তারা একবার তাদের, যারা মানে অনেকবার রিপিট করছো, এবছর যারা 24-এ দিয়েছো, তো তারা একবার তাদের অ্যান্সারগুলো দিয়ে দিও কমেন্ট বক্সে, কতটা কঠিন বা কতটা পরিশ্রম লাগে, কতটা ডেডিকেশন লাগে, কতবার মানে হোঁচট খেয়ে পড়তে হয়, তারপরে সেই জায়গায় পৌঁছানো যায়, সেটা তোমরাই জানাবে কমেন্ট বক্সের মাধ্যমে। আর যারা অবশ্যই ট্যালেন্টেড আছে তাদের তো কোনো কথাই নাই, তারা তো রানিংয়ে পেয়ে যাচ্ছে অনেকজন, তাদের কাছে ডাল ভাত সেটাকে মনে হয়। অবশ্য ডাল ভাত নয়, তারাও একটা সিস্টেমিক মানে ফলো করে, মানে ছোটোবেলা থেকেই ইংলিশ মিডিয়ামে পড়ছে বা যারা বাংলা মিডিয়ামের মধ্যে যারা পড়ছে, তারা কিন্তু 11-12 থেকে 11টা মানে এনসিআরটি যেটা আছে এনসিআরটিটাকে ভালো করে ফলো করে, বা নিটটাকে পুরোপুরি 11 থেকেই কিন্তু স্টার্ট করে। এক নয় যে 12-এর পরে হঠাৎ করে 1 মাস পড়লো তারপরে হয়ে গেলো, সেরকম কিন্তু না। তারা 2 বছর কঠিন পরিশ্রম করে, ঠিক আছে, বোর্ডের সাথে সাথে, মানে নিজের যেটা উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তার সাথে সাথে কিন্তু নিটের প্রিপারেশনটা চালিয়ে যায়। সেটা কিন্তু সবার পক্ষে দ্বারা সম্ভব হয় না, কেউ সাহস পায় না, সেটাকে তারা কিন্তু রিস্ক নিয়ে কিন্তু সেটা করে। তো সেটাকে ট্যালেন্টেড বা ডাল ভাত বলে চালিয়ে দিলে হবে না, তারা অনেক পরিশ্রমী হয়। তো সেটা তোমাকে বুঝে নিতে হবে তোমার কতটা ক্যাপাসিটি আছে, কতটা তুমি মেহনত করতে পারবে বোর্ডের সাথে সাথে, নিটটাকে কতটা মেনটেন করতে পারবে, সেটা নিজের তোমার ইচ্ছে। তো প্রথমে কি হয় যে আমরা যখন কোচিং নিতাম দেখেছি, নিজেও দেখেছি, যে প্রথম যখন ধরো 2024-এ আমার আমার এইচএস ছিল, না 2023-এ আমার এইচএস ছিল, আমি 2024-এ 1 বছর কোচিং নিয়ে নিট দিলাম, বাস 10 নম্বর বা 5 নম্বরের জন্য আমার সেই মেডিকেল কলেজে আমি পেলাম না, অন্য কোর্সে অ্যাডমিশন হলাম বা হলাম না, সামনের বছর প্রিপারেশন নিব এরকম টাইপের ভাবলাম। তো সামনের বার কী হয়, 2024-এ যারা আবার নতুনভাবে শুরু করেছে প্রিপারেশনে, অর্থাৎ সবে 1 মাস হয়েছে যাদের প্রিপারেশন, অনেক কিন্তু জোশ আছে যে হ্যাঁ এবার কিন্তু কলকাতা মেডিকেল কলেজ কনফার্ম, ঠিক আছে, এইমস করলেনই কনফার্ম, এরকম টাইপের কিন্তু মনোভাব আছে যারা এই ফার্স্ট মানে 1 মাস হয়েছে সবেমাত্র প্রিপারেশন শুরু করে। তো এই যে মানে মনোভাবটা প্রথম প্রথম কিন্তু 1 মাসই থাকে, ঠিক আছে, 1 মাস 2 মাস 2.5 মাস, তারপরে কিন্তু আস্তে আস্তে আস্তে, যেহেতু একটা লং জার্নি, ঠিক আছে, 10 মাস খুব জোর হলে সব মানে কেটে কুটে টাইম পাই আর কি, মানে নিটের প্রিপারেশনের জন্য। সেই এই 10 মাসের মধ্যে প্রথম কিন্তু এই প্রথম যে 1 মাস 1.5 মাস ভালো একটা জোশ থাকে, আর শেষের দিকে 1 মাস 1.5 মাস জোশ থাকে, কারণ শেষের দিকে বলে যে এই তো পড়া ভালো করে পড়া হয়নি, এই টাইম নষ্ট করে ফেললাম, এসব কিছু থাকে। সেই জন্য হচ্ছে আহ, প্রথম দিক আর শেষের দিকটাই শুধু হয়, আর মাঝখানটা ঘেটে যায়। তো ঘেটে যাওয়ার পেছনে আর একটা কারণ হচ্ছে যে তুমি নিজের প্রতি মানে ফোকাস না। সবাই ভাবছে যে হ্যাঁ নিট 2024-এ 636 কাট আপ গেল, সামনেবার মনে হয় 650 যাবে, তো কীভাবে 650 পাবো, এই একটা টার্গেট, ছোট মিনিমাম টার্গেট রাখে যে আমাকে এই কাট আপ মার্কসটা পার করলে আমি পেয়ে যাব, ঠিক আছে। তো এটা কিন্তু খুব একটা বড় রোগ, যে আমাকে এতটা টার্গেট রাখতে হবে। জেনারেল ক্ষেত্রে সবাই ভেবে নিচ্ছে যে আমি এতটা পার করলে বাস হয়ে যাবে। অনেকেই ভাবছে যারা ওবিসি আছে, ইডব্লিউএস এখন অনেক কম কাট আপ যাচ্ছে, তারা একটা টার্গেট রাখছে, এসসি তারা একটা রাখছে, এসটি রাখছে, পিডব্লিউ রাখছে। সবাই কিন্তু কি বলতো নিজে নিজের মতো করে একটা মানে টার্গেট ফিক্স করে নিচ্ছে, মানে ছোট টার্গেট ফিক্স করে নিচ্ছে যে আমি এতটা করলে আমি সেফ জোন। তো এই যে সেফ জোনে থাকাটা, এটা কিন্তু খুবই ভয়ঙ্কর জিনিস, ঠিক আছে। মানে হ্যাঁ ঠিক আছে, তুমি মক টেস্টে এমন একটা নাম্বার পেলে যেখানে তোমার নিজের স্যাটিসফাই হলো যে হ্যাঁ আমি এই কাটা মার্কসটা ক্রস করছি, ঠিক আছে, কিন্তু ওই লিমিটেড কেন, ওই মানে বাউন্ডারির মধ্যে লিমিটেড কেন, যে আমি 600 পেলাম, ঠিক আছে, আমার ইডব্লিউএস আছে, আমি পেয়ে যাবো সামনের বছর, এইটা কিন্তু কোনোদিন ভাবতে চেও না, ঠিক আছে। এটা সেই জন্য সবাই আমাকে শুধু বলে যে এর কাট আপ কত হবে, 25-এ কত কাট আপ হবে, ঠিক আছে, সেকেন্ড রাউন্ডে কত কাট আপ হবে, ঠিক আছে, আমি 25-এর জন্য প্রিপারেশন করছি। তো এইসব প্রশ্ন কিন্তু তোমরা করো না, ঠিক আছে। নিজে একটা 720 মানে যেটা তোমার ফুল মার্কস আছে, 180টা কোশ্চেন থাকবে, সবসময় খেয়াল রাখবে যে আমার যেন 180টা কোশ্চেন জানা থাকে। এর মধ্যে হ্যাঁ তোমার একটা দুটা কোশ্চেন কনফিউজ হতে পারে,
অ্যান্সারের মধ্যে কনফিডেন্স। তুমি যদি ভালোভাবে থ্রু আউট দ্য ইয়ার প্রিপারেশন করো না, এখন যা কোশ্চেনের প্যাটার্ন, প্রত্যেকটা কোশ্চেন তোমার জানা উচিত, ঠিক আছে? আর জানবে যদি তুমি ভালোভাবে 1 বছর পড়াশোনা করো, তাহলে অবশ্যই জানবে। তো এই 1 বছরটা কিভাবে তুমি কাটাবে, অর্থাৎ মাঝখানে যে ঘেঁটে যাবে না, এই ঘেঁটে যাওয়াটা আটকানোর জন্য তোমাকে এরকমই একটা সিস্টেমিক ওয়েতে এগোতে হবে। তো সিস্টেমিক ওয়ে বলতে তোমাদের এটাই বোঝায় যে আমি যেটা মনে করি আর কি, লাস্ট বছর 3 বছর আমি পুরো মানে ঘেঁটে দিয়েছি, ভালো করে বুঝতে পারিনি কীভাবে কী পড়বো না পড়বো, ভালোভাবে গাইডেন্স পাইনি। কিন্তু শেষখানে আমার ওপেন মাইন্ডে ছিল, মোবাইল হাতে ছিল, আমি সারাদিন মানে এটাই ভাবতাম যে এই বছর হচ্ছে আমার লাস্ট, এই বছর ছাড়া আর কিন্তু আমার কাছে কোনো অপশন নাই। তো আমাকে কোনো রকম করে শুধু মানে পড়াশোনার মধ্যে ওরিয়েন্ট থাকতে হবে। যেহেতু মোবাইল হাতে ছিল, তো অনেকেই অনেক রকম, যারা ধরো মানে রিপিটার, তারাও কিন্তু অনেকে ডিস্ট্রাক্ট হয়ে যায়, ঠিক আছে? সেই খেয়ালটা আর থাকে না যে আমার অনেক বছর হয়ে গেছে আমি পড়াশোনার কাজে মোবাইলটাকে ইউজ করি। তো সেখানে একটা তোমার আমি একটা পয়েন্ট দেখতাম যে ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি, তিনটে আমাদের সাবজেক্ট। তো এর মধ্যে আমি একটা দেখতাম যে ফিজিক্সটা হচ্ছে বেশি একটা লজিক্যাল সাবজেক্ট। লজিক্যাল মানে তোমার কী বলতো, মানে ওভারঅল তুমি কনসেপ্ট তোমার ক্লিয়ার করো, ঠিক আছে? তুমি সেই ম্যাথামেটিক্সগুলো, ঠিক আছে, বেশিরভাগ সলভ করবে। এখন তো থিওরি অনেক বেশি আসছে, ঠিক আছে, ফিজিক্স রিলেটেড। তো সেটা তুমি ক্লাসের মাধ্যমে অবশ্যই কনফার্ম করবে। তো কনসেপ্টটা যে ক্লিয়ার করতে হবে, সেটার জন্য তোমার কিন্তু ক্লাস করা প্রচণ্ড জরুরি। আমি নাম করেই বলছি, এমআর স্যার কিন্তু আমার মানে লাইফকে সত্যি অনেকটা চেঞ্জ করে দিয়েছে। কারণ আমি 2021 সালে মানে 2021-এ নিট দিয়েছিলাম, সেখানে কিন্তু মাত্র 50 পেয়েছিলাম, ঠিক আছে? তো সেবার অবশ্য কঠিন টাফ হয়েছিল, কোশ্চেনটা টাফ হয়েছিল আর কি। কিন্তু টাফটা হচ্ছে বড় বিষয় না, টাফ হলেও তোমাকে কিন্তু একটা মানে অ্যাভারেজ একটা ডিসেন্ট একটা স্কোর করতে হবে, ঠিক আছে? সেটা তোমার যেমন কোশ্চেনই হোক, তো সেইভাবে তোমাকে প্রিপারেশনটা করতে হবে। তো এই মাস্টারের কাছে 2022-এ তেমনভাবে প্রিপারেশন নিয়েছিলাম যে পুরো কনসেপ্টগুলো যাতে আমি ভালোভাবে ক্লিয়ার করি। আর সবচেয়ে মজার ব্যাপার হলো যে আমি 3 বছর কোচিং নিয়েছি, ঠিক আছে, আর ওদিকে 11-12 পড়েছি। তো আমার ফিজিক্সটা মনে হচ্ছে যখন আমি লাস্টবার ক্লাস ভালোভাবে করতে গেলাম স্যারের কাছে, তখন দেখলাম আমি নতুনভাবে শিখছি আর কি, ফিজিক্সটা শিখছি। এই নতুনভাবে শিখছি, এই যে ওয়ার্ডটা আমি ইউজ করলাম এই কারণে, কারণ বেশিরভাগ যারা রিপিটার আছো, তারা কিন্তু এই নতুনভাবে শুরু করব এই কথাটা কিন্তু উচ্চারণ করতে পারো না অনেকেই। কারণটা হচ্ছে যারা রিপিট করতে যায়, তারা কি হয় যে বলছে যে হ্যাঁ এটা তো অনেকবার পড়েছি, এটা তো জানি, এটা কি আর পড়বো, ঠিক আছে, এটাও ঠিক হয়ে যাবে, একবার রিভিশন করব। এই যে মনোভাবটা, এটা কিন্তু রিপিটারের মধ্যে সবচেয়ে বড় একটা রোগ, ঠিক আছে? এটা যখন তুমি নির্মূল করতে পারবে যে আমি নতুনভাবে শুরু করছি, ঠিক আছে, আমি যতটা আগের বছর এফোর্ট দিয়েছিলাম, তুমি জানো কতটা এফোর্ট দিয়েছো তুমি, ঠিক আছে, 100% দিলে ঠিক আছে, রিগ্রেট থাকে না। কিন্তু অনেকেই দেখবে যারা ধরো মানে এবছর হচ্ছে না, সবারই কিন্তু একটু রিগ্রেট আছে। কারো বিনা রিগ্রেটে কিন্তু কেউ ড্রপ নেই না, ঠিক আছে, সবারই একটা রিগ্রেট থাকে। তো সেই রিগ্রেটটা যেন তুমি পুরো 1 বছর মনে রাখতে পারো যে আমার কোন কারণে। দেখো তুমি বড় যে কোনো, যে টপার হোক বা যে টপ একটা ফ্যাকাল্টি হোক, স্যার হোক, ঠিক আছে, বা তোমার কোনো সিনিয়র দাদা হোক যে মেডিকেল কলেজ পেয়েছে খুব অল্প সময়ের মধ্যে, ঠিক আছে, তুমি যাকে জিজ্ঞেস করো, তোমার প্রবলেম কিন্তু তখনই সলভ হবে যখন তুমি নিজে অ্যানালাইসিস করবে তোমার প্রবলেমটা কোথায়, ঠিক আছে? নিজে যতক্ষণ না তুমি নিজেকে নিয়ে বসছো, ঠিক আছে, আমরা এখন এরকমই একটা প্রবলেম সবচেয়ে বেশি যে আমরা নিজেকে বেশি টাইম দিতে চাই না, ঠিক আছে? তুমি নিজেকে টাইম দাও। যখন তুমি মানে 2024-এ যাদের ধরো হলো না, তাদের কথা বলছি, যে তোমরা একদিন দুদিন পুরো অ্যানালাইসিস করো, তুমি পুরো বছরে কি করেছিলে প্রিপারেশনের সময়তে, পুরো বছরে তোমার কোন জায়গাতে টাইম নষ্ট হয়েছিল, কোন জায়গাটা বেশি বেশি দেখতে হতে মনে হয়েছে, ঠিক আছে, কোন জায়গাতে বেশি এক কথায় মানে তোমার ঘাটতি ছিল এক কথায়, ঠিক আছে, কোন কাজটা তুমি করেছিলে যেটা করা উচিত ছিল না প্রিপারেশনের সময়, সেই জায়গাগুলো তুমি যদি রিপেয়ার করতে পারো, তাহলে তোমাকে কেউ আটকাতে পারবে না, বিশ্বাস করো। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু সেই 1 মাস 2 মাসই সেই যে মানে কষ্টটা আর কি, মানে হিলিংটা কিন্তু 1 মাস 2 মাসের মধ্যে সেরে যায়। তারপরে সবাই ভুলে যায়, নর্মাল লাইফ চলছে, সেই একই রকম ঘুরছে, ফুচকা খাচ্ছে, ঠিক আছে, প্রেম করছে, অনেক রকম করছে। তো সবচেয়ে হচ্ছে এটাই একটা ভাইটাল জিনিস যে নিজেকে নিজে চিনতে হবে যে আমার ভুলটা কোথায় হচ্ছে, ঠিক আছে, কোন সাবজেক্টটায় আমার পার্টিকুলারলি আমার মানে প্রবলেম রয়েছে, না এমসিকিউ সলভে প্রবলেম ছিল, কম প্র্যাকটিস করেছিল সেই জন্য। তো কোন জায়গাটা প্রবলেম, সেটা কিন্তু তুমি ছাড়া কেউ আইডেন্টিফাই করতে পারবে না, ঠিক আছে? তুমি যত ইউটিউব ঘেটে নাও, যত স্ট্র্যাটাজি নিয়ে নাও, যত স্যারের সাথে পরামর্শ নাও, যত দাদাদের সাথে কথা বলো, ঠিক আছে, তোমার প্রবলেম কিন্তু তখনই সলভ হবে যখন তুমি
তোমার রোগটাকে তুমি নিজে ধরতে পারবে। আর এটা নিজেকে ছাড়া কারোর পক্ষে সম্ভব না। আমি যতই তোমাকে বলি, তুমি নিজে কিন্তু মন খুলে সবকিছু বলতেও পারবে না আমাকে, যে আমার আমার এই প্রিপারেশনের সময়তে এই ঘটনাগুলো ঘটেছিল। ঠিক আছে, এই ঘটনাগুলো তোমাকেই আইডেন্টিফাই করতে হবে এবং সেটাকে রিপিট করতে হবে না, এক কথায়। ঠিক আছে, তো এটা তুমি যদি সারা বছর মনে রাখতে পারো, এক কথা মাথায় ঢুকিয়ে রাখতে পারো, তাহলে তোমার কনফার্ম তোমাকে কেউ আটকাতে পারবে না। তো এটা তোমাকে ডেডিকেশন মানে রাখতে হবে, এক কথায়। এবার আসছে যে অনেক ক্ষেত্রে মানে ছেলে হোক বা মেয়ে হোক, অনেকেই আহ, এরকম দ্বন্দ্বে পড়ে যে আমাকে কেউ এই সময়তে হেল্প করুক, মানে একসাথে আমরা স্টাডি করব। ঠিক আছে, মানে এক কথায় প্রেমের কথায় আমি যেতে চাইছি, এক কথায়। তো অনেকে ভাবে যে হ্যাঁ, ওই মেডিকেল কলেজে একটা দাদা পড়ছে, ঠিক আছে, কোন মেয়েদের কথা বলছি আর কি, তো ওই দাদার সাথে কথা বলবো, ঠিক আছে, আমার মানে পড়াশোনাটাও হবে, ঠিক আছে, আর আমার একা ফিল হবে না, এরকম টাইপের 99% ক্ষেত্রে কিন্তু এটা ফেল করে। ঠিক আছে, এটা তুমি সববারই ক্ষেত্রে খোঁজ নিয়ে দেখবে, তোমার যারা বন্ধু বা যারা ভিডিওটা দেখছো তারাও এগ্রি করবে। কথা বলা টাইম এটা দেখবে যে এই পড়াশোনার কথার চেয়ে, ঠিক আছে, উল্টোপাল্টা কথা কিন্তু বেশি হয়। তো সেক্ষেত্রে তোমাকে একটা মানে ভাইটাল, মানে এখনকার যারা 18 বছর, মানে জাস্ট এইচএস দিয়ে যারা পাস করছে, তাদের কিন্তু এটা টেন্ডেন্সি থাকে যে একটা ফ্রেন্ড সার্কেল বাড়াবো, ঠিক আছে, একটু মানে এনজয় করবো এই বয়সটাকে। তো সেক্ষেত্রে কিন্তু একটা বড় একটা প্রবলেম হচ্ছে এখনকার সময়তে, মোবাইলের সময়তে বিশাল একটা বড় প্রবলেম। আর যারা মানে এই ব্রেকআপ ট্রেকআপ এগুলোতে হয়, এগুলোতে তো মানে পুরো লাইফ নষ্ট করে কতজন, মানে ভালো ভালো স্টুডেন্ট আমাদের বন্ধুরা আছে, যাদের আমরা দেখেছি, যারা আমার চেয়ে মানে মানে 1000 গুণ মানে ভালো আর কি, যারা ছিল, যাদের পাওয়া মানে পেয়ে যাওয়াটা মানে 100% ছিল, তারা এখন অন্যান্য কোর্স করছে, কেউ বিএইচএমএস করছে, কেউ প্যারামেডিক্যাল পড়ছে। ঠিক আছে, কোনো কেউ আবার সাধারণ লাইনে চলে গেছে, কেউ ইঞ্জিনিয়ারিং চলে গেছে মেডিকেল পড়তে পড়তে। এরকম অনেক ঘটনা হয়েছে, আমি অনেক বন্ধুদের নাম করে তোমাদের বলতে পারবো। ঠিক আছে, তো আর যারা আমরা প্রিপারেশন করতেছি অনেক বন্ধু আছে, তার মধ্যেও ওরকমই। ঠিক আছে, যে 60-70% কিন্তু সবাই মানে ডাক্তারি পায়নি, তারা মানে আউট হয়ে গেছে। ঠিক আছে, তো এই জিনিসটা মানে খুবই ভাইটাল, এটা অনেকেই কথা বলতে চায় না। ঠিক আছে, মানে যারা টিচার আছে, টিচাররা অনেকে এই সময় গাইড করে, ঠিক আছে, কিন্তু ফ্রেন্ড সার্কেলের মধ্যে কিন্তু এটা আলোচনা হয় না, ভাবে যে চিল চিল করবে, ভালো থাকবে, বা মাইন্ড ফ্রেশ করবে। এক কথায় একটা যে ভালো টার্ম সবাই ইউজ করে, যে মাইন্ড ফ্রেশ করা। ঠিক আছে, মাইন্ড ফ্রেশ করে তোমার যে টার্গেটটাকে ফ্রেশ করে রাখে মানে চলে যাচ্ছে, সেটা তুমি পরে রিয়েলাইজ করতে পারবে যখন দেখবে যে একটা মানে প্যারামেডিক্যালে কোর্স করছো, যেখানে তোমার মান্থলি স্যালারি হচ্ছে ওই 10 থেকে 15 হাজারের রেঞ্জে, বা খুব যখন তুমি সিনিয়র হলে তখন ওই 15 হাজার থেকে মানে 20 হাজারের মধ্যে, যখন তুমি ওই 4 বছর 5 বছর কাজ করে নিলে তারপরে ওই 20 হাজারের কাছে তোমার ঠেকছে। ঠিক আছে, কিন্তু তোমার ডিউটি করতে হচ্ছে সেই 8 ঘন্টা 12 ঘন্টা করে ডিউটি করতে হচ্ছে। তো তখন তুমি এই ফারাকটা বুঝতে পারবে। আরেকটা যেটা ব্যাপার হচ্ছে যে মক টেস্ট বা এগুলো দিয়ে তোমাকে একটা কথায় কি বলতো, তোমার যে প্রিপারেশন তুমি কতটা থিওরি পড়লে, সেটা কিন্তু যাচাই করার জন্য হচ্ছে মক টেস্টটা নেওয়া হয়, বা তোমার যে পার্ট টেস্ট গুলো নেওয়া হয় মাঝে মাঝে। তো সেগুলোকে অনেকে সিরিয়াসলি নেই নেয়, বা অনেকে ধরো জাস্ট সবেমাত্র সদ্য এইচএস দিয়ে এসছে, এবং সে যখন স্বাভাবিকভাবে প্রথম টেস্ট দিবে, সে অবশ্যই কম নাম্বার পাবে। ঠিক আছে, সে 100-র নিচে পাক বা 20-র নিচে 10-15 ঘরেও কিন্তু নামতে পারে, কারণ তুমি ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করছো, সেরকম এমসিকিউ প্র্যাকটিস এইচএস বা 11-12-এ তো সেরকম ভাবে এই যে মানে বাবলিং এর জিনিসটা তো নাই, মানে পুরো ফুললি ভাবে সেখানে তোমার পুরো পড়তে হচ্ছে, তারপর দেখছো এমসিকিউটা পুরোপুরি আলাদা। ঠিক আছে, খুঁটিয়ে খুঁটিয়ে তোমায় পড়তে হবে, তো অনেক ডিফিকাল্ট এক কথা বলতে গেলে। তো সেখানে স্বাভাবিকভাবে তোমার নাম্বারটা কম আসবে। ঠিক আছে, তো সেই অবস্থাতে তুমি প্রথম অবস্থায় যদি তুমি হাল ছেড়ে দাও, তাহলে তোমার স্বাভাবিক তোমার আর মানে জার্নিটা কন্টিনিউ হবে না। ঠিক আছে, এই 1 মাস 2 মাসে তুমি হেরে গেলে। বা অনেকেই ভাবে যে আমি পুরো সিলেবাসটা পড়বো, পুরো যখন পড়া হয়ে যাবে তারপরে আমি মক টেস্ট দিতে শুরু করব। তো দেখো সিলেবাসটা এমনই ভাস না, দেখে মনে হচ্ছে যে হ্যাঁ পাতলা পাতলা অনেকগুলো ইনসেটিভ বই আছে, তো সেগুলোকে মানে খুবই সহজ আর কি, এক কথায়। মানে আমি 720-র মধ্যে 700 ইজিলি তুলে দিতে পারবো, এই যে ব্যাপারটা, সেটা কিন্তু যতটা মানে ভাবাটা সহজ, ততটা কিন্তু কঠিন। কেন বলছি? কারণ মানে এমসিকিউ বায়োলজির ক্ষেত্রে তোমরা যারা নিটের প্রিপারেশন করেছো তারা নিশ্চয়ই জানো যে প্রত্যেকটা লাইন থেকে কিন্তু একটা কোশ্চেন আসে। তো তুমি যতবার কিন্তু এনসাইটি পড়বে, সেই ততবার কিন্তু তুমি একটা মানে নলেজ পাবে, নতুন নতুন এক কথায় শিখতে থাকবে। তো আহ, সবাই ভাবে যে এরকমই, যে আমি পুরোপুরি শেষ করে তবেই এ করবো। ঠিক আছে, কিন্তু এটা কখনো হয় না, তুমি যতবার পড়বে ততবার নতুন পাবে। তো এইখান থেকে তোমাকে একটা জিনিস ভাবতে হবে যে
আমি মক টেস্ট যেটা মানে দেবো ভাবছি, যে কমপ্লিট সিলেবাস শেষ করে দেবো, ঠিক আছে? কিন্তু সিলেবাস দেখবে কোনো দিন তোমার শেষ হবে না। নিটের আগে পর্যন্ত মনে হবে, যেদিন নিট দিতে যাচ্ছ মনে হবে কিছু সব ভুলে যাচ্ছি, কিছু মনে নাই, কিছু পড়িনি, ঠিক আছে? এটা ভুলে গেলাম, এই সহজ জিনিসটা ভুলে যাচ্ছি, এরকম একটা কিছু একটা মনে হবে, ঠিক আছে? সেটা নিট পরীক্ষার মানে আগের মুহূর্তেও মনে হবে। তো এটা তোমাকে মানে এক্ষুনি ভেবে নিতে হবে যে টেস্টে নাম্বার যাই আসুক, ঠিক আছে, সেটা আমাকে কনফিডেন্স দেওয়ার জন্য, ঠিক আছে? খারাপ নাম্বার আসলে নিজেকে কনফিডেন্স মানে পর্যায়ে নিয়ে আসতে হবে, রাদার দেন যে মানে আমার নাম্বার খারাপ আসছে বা আমার 100, 200, 400, যার যেরকম ডিজায়ার আর কি, যে যে প্রিপারেশন যেরকম আছে। তো অনেকের কাছে 400টাও অনেক, 500 পেলেও কিন্তু খারাপ। তো এরকম একটা থাকে যারা প্রিপারেশন নেয় তাদের ক্ষেত্রে, যে কে কোন পর্যায়ে আছে তার উপর ডিপেন্ড করছে। এবার হচ্ছে সেটা হচ্ছে নিজের পর্যায়ের উপর ডিপেন্ড করছে, যে তুমি যদি 400 পেলে সাপোজ, এবার সামনেবার মনে হবে যে আমি 10 বাড়াবো, ঠিক আছে, 410 পাবো, ঠিক আছে? তার জন্য তোমাকে কি করতে হবে, সেই কোশ্চেনটাকে অ্যানালাইসিস করতে হবে যে কোন কোন জায়গাতে তোমার প্রবলেমগুলো হচ্ছিল, সেগুলোকে আইডেন্টিফাই করতে হবে, এবং সেগুলো যাতে রিপিট না হয় সেগুলোর স্টেপ তোমাকে নিতে হবে। তো সেটার জন্য কি করতে হবে, সেই যে জায়গাগুলো তোমার ভুল হলো, সিলি মিস্টেক হলো, ঠিক আছে, কোশ্চেনে, তো সেগুলো কোনোটা ইনকারেক্ট ছিল, কোনটা মাল্টিপল অপশন ছিল, তো সেই এরিয়াগুলোকে তোমার ভালো করে কভার করতে হবে, ঠিক আছে? তো, এক সময় কি হয় যে মানে যারা যারা মানে প্রিপারেশন নেয় অনেক ক্ষেত্রে ভাবে যে আমি পুরো বই নিয়ে একবারে শুরু করবো, ওই প্রথম থেকে শুরু করলাম, ফার্স্ট পেজ থেকে শুরু করলাম, লাস্ট পর্যন্ত পেজ পর্যন্ত পড়বো, ঠিক আছে? এইভাবে পড়া কিন্তু ইফেক্টিভ না, ঠিক আছে? তার চেয়ে হচ্ছে তোমাকে কোশ্চেন সলভ করো, তোমার যে জায়গাতে প্রবলেম, যে চ্যাপ্টারের প্রবলেম, প্রচুর প্রচুর মানে কোশ্চেন প্র্যাকটিস করো, যেখানে তুমি রাজা হয়ে যাবে কোশ্চেনের আর কি। যেই কোশ্চেনই তোমাকে দিক না কেন সেই নিট পরীক্ষার সময়তে তুমি ইজিলি সেগুলো হ্যান্ডেল করতে পারো। তোমার মাথায় প্রেশার আছে, তোমার টাইম কম আছে, তবুও যাতে চোখ বন্ধ করে সেই কোশ্চেনগুলো সলভ করতে পারো, সেরকম একটা পর্যায়ের জন্য কিন্তু প্রচুর প্রচুর তোমাকে মক টেস্ট দিতে হবে, কোশ্চেন প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তো এইটা কিন্তু একদিনে আসবে না, আহ, সেটা তোমাকে থ্রু আউট দ্য ইয়ার আস্তে 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 সেটাকে বিল্ড করতে হবে, ঠিক আছে? তো আমি যেটা ভাবতাম, আহ, আমার যেটা স্টার্টেড ছিল শেষের দিকে, যে আমি কিন্তু প্রথম যে 3 মাস 4 মাস ফিজিক্স, প্রচুর ফিজিক্স করেছি, মানে 70-80% টাইম যেটা আমি ফিজিক্সকে দিয়েছি, ঠিক আছে? তারপরে ধরো 20%, 10% করে ভাগ করে নিতাম, মানে কেমিস্ট্রি, তারপরে হচ্ছে বায়োলজি, মানে 20% ধরো কেমিস্ট্রি করছি, তারপরে 10% আমি বায়োলজিকে দিচ্ছি, এইভাবে ভাগ করতাম। কারণ দেখো ফিজিক্সটা হচ্ছে তোমার লজিক্যাল সাবজেক্ট, ঠিক আছে, কনসেপ্ট, যেখানে তোমার মুখস্থর চেয়ে বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। তো একবার তুমি যদি সেই কনসেপ্টগুলো বুঝে নাও প্রথম দিকে, তোমার প্রথম দিকে যেহেতু প্রিপারেশনের সময় টাইমটাও বেশি বেশি থাকছে, তো তুমি সেই কনসেপ্টগুলো বুঝে নিলে, তো সেই ক্ষেত্রে কি হয় যে শেষের দিকে কিন্তু তোমার ফিজিক্সটা সেই থিওরি পার্টগুলো আর বেশি পড়তে হয় না, বেশি ক্লাস করতে হয় না, বা বেশি তোমার বই বা কনসেপ্ট ক্লিয়ার করতে হয় না, শুধু তোমাকে শেষের দিকে কোশ্চেনগুলো প্র্যাকটিস করতে হবে। তো সেই 3 মাস 4 মাস 5 মাস হোক, তোমাকে ফিজিক্সটা পুরোপুরি ওই 70% 80% টাইম দিয়ে দিতে হবে। আর বাকিগুলো বায়োলজি আর কেমিস্ট্রিতে হালকা হালকা প্রত্যেক দিনই রাখবে, 10% 20% এইভাবে বললাম, ঠিক আছে? তো এইভাবে তুমি যদি এগোতে থাকো, তাহলে শেষখানে তোমার মাঝামাঝি যে সময় আসবে, সেখানে কিন্তু তোমার ফিজিক্সটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাচ্ছে। সেই সময়তে তুমি কিন্তু ইনভার্স খেলবে, মানে 50% ধরো বায়োলজিকে দিচ্ছ, যেহেতু তোমার বায়োলজি কি বলে বেশি তোমার ভ্যারি করছে, ঠিক আছে, সাবজেক্টটা। তো 50% তুমি বায়োলজিকে দিচ্ছ, তারপরে তুমি 30% কেমিস্ট্রিকে দিচ্ছ, এবং 20% ফিজিক্সকে দিচ্ছ। তো এইভাবে আস্তে আস্তে কি হবে, যে তোমাকে একটা নিজে নিজেই ব্যালেন্স করে নিতে হবে, যে হ্যাঁ আমার এই সাবজেক্টটা বেশি উইকনেস হচ্ছে, তো এটাতে আমি বেশি টাইম দিলাম, আর এই সাবজেক্টটা আমার মানে আয়ত্তে চলেছে, এটাকে আমি কম টাইম দেবো। এটা নিজে নিজে আস্তে আস্তে তুমি অ্যাডজাস্ট করতে থাকবে শেষ মুহূর্তের দিকে। এবার হচ্ছে আহ, পরীক্ষার আগের মুহূর্তে, অর্থাৎ পরীক্ষার 1 মাস 1.5 মাস মতো বাকি আছে, সেখানে কিন্তু তোমাকে ফুল মক টেস্ট একবার দিতেই হবে। ফুল মক টেস্ট তুমি সেই মাঝামাঝি সময় থেকে দিতে হবে, যখন তোমার সিলেবাস কমপ্লিট হয়ে গেল সে তখন থেকে তুমি দিতে পারো। কিন্তু সবচেয়ে তোমার হচ্ছে লিমিট, যে মানে শেষ পর্যায়ে যেখানে তোমার না দিলে চলবে না, সেটা হচ্ছে 1 মাস 1.5 মাস আগে। অবশ্যই তোমাকে প্রত্যেক দিনে একটা করে মক টেস্ট দিতে হবে, যেখানে তোমার ভয়টা অবশ্যই কাটবে। সেটা আমার নিজস্ব এক্সপিরিয়েন্স থেকে বলছি, কারণ আমি মানে প্রচুর ফেয়ার করতাম, মানে ভয় করতাম মক টেস্ট থেকে, যে নাম্বার কম আসবে, কনফিডেন্স লো হয়ে যাবে। বিশ্বাস করো, এই কনফিডেন্সটা মানে ঠিক আছে, প্রথম 2 দিন 4 দিন লো থাকুক, ঠিক আছে, এমন একটা পর্যায়ে আসবে যে তুমি নিজেও ভাবতে পারছো না যে তুমি 600 পেয়ে যাচ্ছ, তুমি 650 পাচ্ছ, তুমি 700 পেয়ে যাচ্ছ, ঠিক আছে? মানে কল্পনাই করতে পারবে না কিভাবে, সেটা তুমি কাউকে মানে এক্সপ্লেনও করতে পারবে না যে আমার কিভাবে এটা হলো, ঠিক আছে? এটা কিন্তু আস্তে আস্তে হবে, আস্তে আস্তে বিল্ড করে তোমাকে শুধু সেই মানে 50, 60, 100, 150, 200, 500, 550, 600 এইভাবে আস্তে আস্তে বিল্ড হবে, ঠিক আছে? একদিনে কিছু হবে না, তোমাকে শুধু ধৈর্য রাখতে হবে, শুধু কনসিস্টেন্সি মেনটেন করতে হবে।
প্রথমে যেটা শুরু করেছিলাম, যে কনসিস্টেন্সি ধরে রাখতে হবে এক কথায়, ঠিক আছে, পড়াটাকে কখনোই কমতে দিলে হবে না। তোমার মনে হলো যে হ্যাঁ এই আমার দ্বারা আর হচ্ছে না, ঠিক আছে, এত পড়ছি নাম্বার আসছে না, এই যে মনোভাবটা, এটা তোমাকে ছাড়তে হবে। নাম্বারের প্রতি মানে রেজাল্টের এক কথায় প্রতি তোমরা কিন্তু মানে অ্যাট্রাক্ট হয়ে না, নিজের কনফিডেন্সের প্রতি তোমরা মেহনত করো। প্রত্যেক দিনকে তোমরা একটা কম্পেয়ার করো যে আজকে কতটা মেহনত দিলাম, তারপর দিন যেন 10 মিনিট আরো বাড়াতে পারি পড়াশোনাটাকে, ঠিক আছে। আজকে যতটা মার্কস পেলাম মক টেস্টে, এরপরে যে মক টেস্ট হবে সেখানে আমি 10 মার্ক 20 মার্ক বাড়াবো, ঠিক আছে। এই যে মনোভাব, এগুলোই তুমি পুরো বছরের মধ্যে, পুরো ইয়ারের মধ্যে রাখবে, তখন দেখবে যে অটোমেটিক্যালি তুমি একটা মেডিকেল কলেজ পেয়ে গেছো। তোমার একটা সিট দরকার ভাই, জেনারেল বা তোমার ওবিসি আমি যদি ধরি, তাহলে সেক্ষেত্রে 2000, মানে ওয়েস্ট বেঙ্গলে 2000-এর মধ্যে তোমার র্যাঙ্ক দরকার, ঠিক আছে, একটা মেডিকেল সিট দরকার, ঠিক আছে। সেটা তুমি ভাবতে পারবে না কিভাবে তুমি পেয়ে গেছো, ঠিক আছে। সেই জন্য তোমার টার্গেট ফিক্স করা বা কোনো প্রয়োজন নাই। 180টা কোশ্চেন যাতে তোমার জানা থাকে, তার জন্য কি করা দরকার, তোমাদের স্যারেদের ফলো করা দরকার, কোনো ইউটিউবার বা কোনো দাদা দিদির একদম মানে ফলো করা দরকার নাই। তোমাদের যারা স্যার আছে, সে যে কোনো স্যারই হোক, সবাই আশা করি ভালো পড়াচ্ছে। তোমার যেটা মনে হচ্ছে বেস্ট, যে আমি এই পড়াটা বুঝতে পারছি, তিনি সব কিছু কভার করে দিচ্ছেন, তাহলে সেই বেস্ট। সে কোনো বড় প্ল্যাটফর্মে হওয়ার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। তোমাকে একটা নিরিবিলি প্রয়োজন, যে স্টাডি টেবিল প্রয়োজন, ঠিক আছে। খাবার দাবার ভালো হেলদি খাওয়া দরকার, যেখানে তুমি 10 ঘন্টা 12 ঘন্টা অ্যাভারেজ টাইম দিতে পারো রোজ, ঠিক আছে। 10 ঘন্টা 12 ঘন্টা কম হওয়া যাবে না। এরকম একটা মেহনত তুমি যদি সারা বছর করতে পারো, তাহলে অবশ্যই তোমার মেডিকেল সিট কনফার্ম, সেখানে তুমি ইনসও পেতে পারো, ঠিক আছে, কোনো কথা হবে না। তো এটাই একটা তোমাদের বলার ছিল, যে কেন 95% ফেল করে। আমি মোটামুটি যে মানে মেন মেন পয়েন্টগুলো, সেগুলো অবশ্যই আমার মনে হচ্ছে কভার করতে পারলাম। আর তোমরা নিজেরও অ্যান্সার পেয়ে গেছো, ঠিক আছে। বিশেষ কিছু নয়, অল্প বই পড়তে হবে, ঠিক আছে। এমন নয় যে বেশি গাদা গাদা নোটস তোমরা পড়ছো বা কিছু পড়ছো। যত কম বই পড়বে তত তোমার পসিবিলিটি থাকবে নিট পাওয়া, ঠিক আছে। কনসাইজ যত হবে তোমার নোটসগুলো বা তোমার বইগুলো, তত বেশি। বায়োলজির ক্ষেত্রে সবাই জানো যে দুটো এনসিইআরটি বই লাগবে, ঠিক আছে। এনসিইআরটির রিলেটেড একটা কোশ্চেন ব্যাংক লাগবে। কোশ্চেন ব্যাংক মানে বলতে যাচ্ছি যে এমসিকিউ প্র্যাকটিসের জন্য দেখবে আমার সবচেয়ে ঘৃণা লাগে এমসিকিউ, এই এমটিজির, ঠিক আছে। ফিঙ্গারপ্রিন্টটা সবচেয়ে জঘন্য লাগে, ওটা প্লিজ কিনিয়ে না। তোমার বন্ধুদের কারো যদি এমটিজির ফিঙ্গার টিপস থাকে, তাহলে সেটা দেখে একবার মানে চেক আউট করতে হবে কেন আমি কথাটা বলছি। তো সবচেয়ে ভালো বই আমার সবচেয়ে লেগেছে, সেটা হচ্ছে পিয়ারসনের, ঠিক আছে। সেটা পিডিএফও তুমি পেয়ে যাবে। আর যদি না পাও, আমার টেলিগ্রাম চ্যানেলেও আছে, ঠিক আছে। পিয়ারসনের পিডিএফটা তোমরা ইজিলি দেখতে পারো, বা বই কিনতে পারো তোমরা, ঠিক আছে। সেটা তোমার স্ক্রিনেও শেয়ার করে দেবো বইটার নাম, ঠিক আছে, রাজীব বিজয়, যে কোটার স্টুডেন্ট। তো পুরো ইনসেটিভ বেস আছে, সেটা তাহলে অনেকটাই তোমার উপকারী, আমার অনেকটা উপকারিতা হয়েছে। আমি 250 পেতাম, সেখান থেকে 355 পেয়েছিলাম বায়োলজিতে। তো সেই জন্য তোমাকে সাজেস্ট করা আর কি। তো দুটো ইনসেটিভ বই বায়োলজির ক্ষেত্রে, আর একটা তোমার এমসিকিউ প্র্যাকটিস, আর কিচ্ছু দরকার নেই, ঠিক আছে। বায়োলজির কভার খতম। ফিজিক্সের ক্ষেত্রে আমার মানে পার্সোনালি যেটা মানে বলবো, আমি মানে কোনো যুক্তি তর্কে যাচ্ছি না, যে আমি যেহেতু ক্লাস করতাম এমআর স্যারের, ঠিক আছে। এমআর স্যার পিডিএফ শেয়ার করতো, ডিবিবি এগুলো হালকা করতাম, ঠিক আছে। তো যেহেতু আমার পিডিএফ ছিল, সেই জন্য আমি কোনো বই কিনিনি। বিশ্বাস করো, আমার এনসিইআরটি কোনো বই ছিল না, কারণ স্যারই সব কিছু পড়িয়ে দিতেন, ঠিক আছে। পিআইকিউ থেকে শুরু করে এনসিইআরটি কোনো যদি কোশ্চেন থাকে, সব কিছু স্যারের কাছে কভার করতো। সেই জন্য আমার মানে আর কিছু মানে পছন্দ হয়নি, কারণ আমি আগে অনেক সেই নিট গাইড ফিট গাইড চ্যাম্পিয়ন ফ্যাম্পিয়ন দেখতাম, কিন্তু সেখানে আমার লাভ হয়নি বলে আমি স্যারকে পুরোপুরি অন্ধবিশ্বাস করে নিয়েছিলাম। তো স্যারের পুরো ক্লাস করতাম, রিভিশনও করতাম স্যারের ক্লাসগুলো, ঠিক আছে। কোনো জায়গায় প্রবলেম হলে আবার মানে দুবার করে সেই লেকচারটা শুনতাম। আর বাকি সেই লেকচারে যেহেতু পিডিএফ গুলো আমি পেয়ে যেতাম, ঠিক আছে, সেখানে একটা চ্যাপ্টারে সেই 150টা 200টা করে কোশ্চেন যেহেতু স্যার নিজেই প্র্যাকটিস করে দিত, তো সেই ক্ষেত্রে আমি সেই পিডিএফ গুলোই বারবার রিভাইজ করতাম। তো সেই ক্ষেত্রে আমার ফিজিক্সের জন্য আর কোনো বই এক্সট্রা প্রয়োজন হয়নি। কারো যদি পিআইকিউর জন্য লাগে, তাহলে সেটা পিআইকিউর জন্য কিনতে পারো, সেটা কোনো বাধা নেই। সেটা দেখতেই পারো কেমন প্যাটার্ন নিটের, কেমন কোশ্চেন আসছে নিটের, সেটা অবশ্যই তোমাকে জানতে হবে। সেটা তুমি যে কোনো এমটিজির সবচেয়ে ভালো হয়, ঠিক আছে, পিআইকিউ বইগুলো, সেগুলো তুমি নিতে পারো। তারপরে আসছে যে কেমিস্ট্রির ক্ষেত্রে। তো কেমিস্ট্রির ক্ষেত্রে এনসিইআরটি বই মাস্ট লাগবে তিনটের ক্ষেত্রে। এখন মানে যেহেতু ফিজিক্যাল পার্ট থেকে অনেক কোশ্চেন কিন্তু এনসিইআরটি বেসে মানে লাইন তুলে তুলে দিচ্ছে বায়োলজি মতো। তো সেই ক্ষেত্রে তুমি পুরো করতে পারো, সেখান থেকে কেমিস্ট্রির জন্য এনসিইআরটি পুরোপুরি তো ফলো করবে, তার সাথে সাথে তুমি মাস্টারতে এনসিইআরটি ফলো করতে পারো, ঠিক আছে। সেক্ষেত্রে চ্যাম্পিয়ন, ওটা ওই বইটাও ভালো, ঠিক আছে, কেমিস্ট্রির ক্ষেত্রে আর কি। আর ফিঙ্গার টিপসটাও ভালো। তো আমার পার্সোনালি সাজেস্ট করবো এটাই, যে তুমি একবার
বইগুলোকে একবার দেখে নিও আর কি, ঠিক আছে, যে কোনটা তোমার বেশি ভালো লাগে। মাস্টার দ্য এনসিইআরটি যেহেতু আইএন পাবলিকেশন, কিছু অ্যান্সার ভুল থাকে, কিন্তু সেই ভুলটা তুমি যদি ধরতে পারো তাহলে তো তুমি নিট পাবে, ঠিক আছে। তো ভুল ধরার জন্য সেরকম কিছু মানে অ্যান্সার ভুল থাকবে সেরকম কোনো ব্যাপার নাই, সেগুলো ঠিক অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে আলোচনা করে করে নিতে পারবে। তো সেটা একটা বই আছে। আর কেউ যদি চাও যে হ্যাঁ আমি অ্যাভারেজ কেমিস্ট্রি একটা মানে ডাউটলেস একটা বইয়ের নাম বলো, তাহলে তুমি চ্যাম্পিয়নটা নিতে পারো। এখন চ্যাম্পিয়ন অনেক পাতলা বই হয়ে গেছে এবং অনেক রকম ভালো কোশ্চেনও থাকে। আর এনসিটি কিন্তু প্রায়োরিটি হচ্ছে প্রথমে কেমিস্ট্রির জন্য। আর মানে সেই রিলেটেড কিছু যদি ক্লাস থাকে তো তোমরা ক্লাস করবে, ঠিক আছে, যাদের মনে হচ্ছে আমার ক্লাসের দরকার, রিপিটারদের কথা বলছি, তো ক্লাস করে নিতে পারো। আর বায়োলজির জন্য আমি এটা বলবো যে ক্লাস করার দরকার নেই, বারবার যতটা টাইম দিবে তুমি এনসিটিকে টাইম দাও, সেক্ষেত্রে সেই রিলেটেড কোশ্চেন প্র্যাকটিস করো, তাহলে অবশ্যই তুমি একটা ভালো মেডিকেল কলেজ তো পাবেই, ঠিক আছে, ভালো একটা র্যাঙ্ক করবে। এবং নিজের যে একটা মানে একটা ধৈর্য, সে ধৈর্য বাঁধটা ভাঙবে একদিন, ঠিক আছে। এবং একটাই আমি বলবো, যারা মানে ভেবে রেখেছো যে হ্যাঁ আমি এই লাইনে যাব, ঠিক আছে, এটা আমার খুব ভালো লাগে, মানে ডাক্তার এটা আমার খুব ভালো লাগে, এমবিবিএসটা আমার দরকার, তারা সে আমি বলি না যে তুমি 1 বছর ড্রপ নাও, 5 বছর ড্রপটা হচ্ছে ম্যাক্সিমাম, আর বেশি নিও না, ঠিক আছে, এরকম কোনো ব্যাপার নেই। কারো যদি এরকম থাকে যে আমার এই লাইনটা খুবই মানে প্যাশনেট করে, খুব ভালো লাগে, এখানে আমাকে যেতে হবে, তাহলে অবশ্যই তুমি আসতে পারো, সেক্ষেত্রে তোমার কোনো বাধা নেই। জাস্ট শুধু তোমার এই পয়েন্টগুলো যেগুলো বললাম, ঠিক আছে, সেগুলো তোমাকে ফলো করতে হবে, তুমি ইজিলি পেয়ে যাবে। বেস্ট অফ লাক সবাইকে, যারা যারা ভিডিওটি দেখলে, হ্যাঁ আমার এই ভাঙাচোরা কথাগুলো শুনলে, থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। মানে কিছু যদি ইনফরমেটিভ লাগে, মানে রেসপন্স তোমাদের ভালো আছে, তারা আরও এই রিলেটেড ভিডিও বানাবো এবং কথাগুলো আরও কনসাইজ হবে, মানে চেষ্টা করব কিছু লিখে লিখে মানে কনসাইজ ওয়েতে বলার জন্য। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর বেল আইকনটা দিয়ে দেবে, তাহলে তোমার নোটিফিকেশন চলে যাবে। আর ভিডিওটিকে লাইক করে দিবে, বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। থ্যাংক ইউ ভিডিওতে দেখার জন্য।